Europe, Asia, Africa, and now right here in the USA. Watch us via Roku on your smart TV. Download the Millennium TV app from the App Store to stream our shows anywhere, anytime. Millennium TV. বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকে প্রতি শনিবারের মতো যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে আমি সারাবত হোসেন বাবু শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান আলাপন। মিলেনিয়াম টিভির একটি চমৎকার আয়োজন আলাপন অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ঈদ মোবারক এগেইন সকলকে। এবং আমাদের আজকের আমার সাথে যিনি গেস্ট হিসেবে আছেন, আমার ভেরি রেসপেক্টেড সিস্টার ফেরদৌসী নাহার মুন্নি। সি ইজ ফ্রম ফ্লোরিডা, ওয়েস্ট পাম বিচ, ফ্লোরিডা থেকে আসছেন। আপনাকে আজকের অনুষ্ঠানে অভিনন্দন। আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। সাথে সাথে শরাফত ভাই, আপনাকেও ঈদ মোবারক। আর বিশেষ করে আপনার এই এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ এগেইন। আজকের অনুষ্ঠানটি আমরা আমরা 1 ঘন্টার প্রোগ্রাম করবো, মাঝখানে দুটো বিরতি থাকবে, বিজ্ঞাপন বিরতি। আপনি পুরো সময়টাই আপনি মন খুলে কথা বলবেন। আপনার যুক্তরাষ্ট্র, নরওয়ে, ইংল্যান্ড, ইউএসএ এতগুলা জায়গায় আপনি পড়াশোনা করেছেন এবং স্পেশাল কিডস নিয়ে আপনি লাস্ট 33 ইয়ার্স ধরে কাজ করছেন। এই বর্তমানে আপনি বোধ হয় ইউ আর ওয়ার্কিং ইন ওয়েস্ট পাম বিচ স্কুল ডিস্ট্রিক্টে আপনি অ্যাজ এ স্পেশাল কিডস নিয়ে কাজ করছেন। সেই লক্ষ্যে স্পেশাল কিডস আমেরিকাতে সাংঘাতিকভাবে প্রশংসিত। আপনি যদি স্পেশাল কিডসদের নিয়ে নরওয়েতে, ইংল্যান্ডে এবং যেখানে ডিগ্রি নিয়েছেন, আর আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে আপনি মাস্টার্স করা আমি দেখলাম। সো বিশদ আলোচনা নিয়ে আপনি একদম খোলামেলা যদি আলোচনা করেন, আমাদের অনুষ্ঠানটি আমরা যারা কথা বলে তাদের জন্য জায়গা করে দিই। আমরা খুব কম কথা বলি আমি নিজে। সো বিভিন্ন সময় আমি কোশ্চেন করবো আপনাকে আমাদের বর্তমান পরিস্থিতি নিয়ে, সংস্কৃতি নিয়ে। আমাদের আজকের অনুষ্ঠানটি কিন্তু শিক্ষা, রাজনীতি ও সংস্কৃতি নিয়ে করা। বেশ কিছু ধরে চালাচ্ছি আলাপন। ইজ ভেরি পপুলার নাও, মিলিয়নস ওয়াচিং নাও। সো গো হেড, আপনি আপনার মন খুলে কথা বলতে পারেন ফেরদৌসী নাহার। প্লিজ গো উইথ ইওর এডুকেশন ফার্স্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আবার সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। হ্যাঁ, আমি আমার সম্পর্কে তো শরাফত ভাই বলেই ফেললো আমি কি। আমি বর্তমানে পাম বিচ স্কুল ডিস্ট্রিক্টে এডুকেশন স্পেশালিস্ট হিসাবে কাজ করছি। এটাকে বলা হয় রিসোর্স টিচার। আমি স্পেশাল নিডস বাচ্চাদের নিয়ে কাজ করি। এটা আসলে আমার লম্বা সফর এই ফিল্ডে। আমি প্লাস 33+ ইয়ার্স এই স্পেশাল নিড বাচ্চাদের নিয়ে কাজ করছি। এবং এটা আপনি মাঝখানে চলে আসেন, আপনি একটু সাইডে চলে গেছেন। একদম ঠিক আছে। এখন সবচেয়ে হচ্ছে আমার এটা খুব প্রিয় একটা ফিল্ড, যেখানে আমি কাজ করতে ভীষণ পছন্দ করি। তা আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, তখন আমি সোশিয়োলজি ডিপার্টমেন্ট থেকে অনার্স করেছি, তারপরে মাস্টার্স করেছি। তখন সামহা আমার তখন থেকে স্পেশাল বাচ্চাদের, স্পেশাল বলতে আপনারা জানেন যে স্পেশাল নিড, ডিসেবল বাচ্চা, অটিস্টিক, ডাউন সিনড্রোম, সেরেব্রাল পলসি, অল ডিফারেন্ট কাইন্ড অফ স্পেশাল নিডস বাচ্চা। তো ওদের প্রতি আমার ইন্টারেস্ট সবসময় ছিল। এবং আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি, তখন আমি কানাডাতে গিয়েছিলাম একটা স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামে, এবং ওখানেই আমি কাজ করেছিলাম কিছু স্পেশাল নিড বাচ্চাদের সাথে। ওটা চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার ছিল। এবং তখন আমার ইন্টারেস্ট ক্রিয়েট হলো যে আই রিয়েলি ওয়ান্ট টু ওয়ার্ক উইথ দেম। এটা একদম ডিফারেন্ট একটা ফিল্ড। এবং গ্র্যাজুয়ালি দেখলাম যে আই লাভ দ্যাট ফিল্ড, বিকজ এটা আমার অন্যরকম একটা ফিলিংস লাগে যখন আমি ওদের সাথে কাজ করি, ওদের ইমপ্রুভমেন্ট দেখি। অ্যান্ড আমার মনে হয় দিস ইজ মাই অ্যাচিভমেন্ট, যে আমি একটা কিছু করতে পারছি। পৃথিবীতে কিছু করতে হবে যেটাতে নিজের একটা স্যাটিসফ্যাকশন আসে। এটা আমার জীবনে বিরাট স্যাটিসফ্যাকশন, যখন আমি স্পেশাল বাচ্চাদের নিয়ে কাজ করছি এবং আমি যখন দেখি তারা ইমপ্রুভমেন্ট শো করছে, তখন বিশাল একটা আত্মতৃপ্তি আসে। সো এই জন্যই বলতে পারেন 33 বছর পার হয়ে গেছে আমি এই ফিল্ডেই আছি। আই এম সো হ্যাপি উইথ মাই ওয়ার্ক। আর আমি একদম বাচ্চা জন্মের থেকে শুরু করে, বর্ন থেকে শুরু করে K-2 12 গ্রেড পর্যন্ত যাদের এইসব স্পেশাল নিড বাচ্চাদেরকে থেরাপি দিয়ে থাকি, কাউন্সেলিং, ফ্যামিলি কাউন্সেলিং, টিচার্স ট্রেনিং, এগুলি আমার কাজ এবং আমি প্রচন্ড পছন্দ করি। আর আপনি যেমন বলেছেন এটা আমেরিকাতে
বিশাল একটা ভেরি ভেরি ডিম্যান্ডিং ফিল্ড। এটা আসলে শুধু আমেরিকা না, সারা পৃথিবীতে আপনি যদি দেখেন সারা পৃথিবীতে এত বেশি ছড়িয়ে গেছে বাচ্চারা। আসলে আগে এটাকে আমরা ভিতরে ঢুকিয়ে লুকিয়ে রাখতাম বল, আর এখন প্যারেন্টসরা আসলে আগে গেছে যে না, দে নো, এই বাচ্চাদের এভাবে ঘরের মধ্যে বসিয়ে রেখে লাভ নেই। সো ইটস লাইক ভেরি ডিম্যান্ডিং ফিল্ড। হোল ওয়ার্ল্ড এখন এই স্পেশাল নিড বাচ্চাদের ব্যাপারে রিলি ফোকাস করছে, যেটা আগে ছিল না। এই কারণেই আমরা জানতে পারি, আমরা দেখতে পাচ্ছি অটিস্টিক বাচ্চাদের ভরে যাচ্ছে। বাট এস আগেও ছিল, আগে আমরা জানতাম না, এখন আমরা জানছি, যে কারণেই আমরা এত দেখতে পাচ্ছি। ইভেন বাংলাদেশেও আমি প্রায় প্রতি বছরই যাই, এবং প্রতি বছরই আমার বিভিন্নভাবে আমি বিভিন্ন স্পেশাল এডুকেশন ইনস্টিটিউশনগুলির সাথে যোগাযোগ করি এবং দেখি যে আসলে কাজ হচ্ছে, কিন্তু ওখানে অনেক এখন আসি আগের মতো নেই যে স্পেশাল বাচ্চা মানে লুকিয়ে রাখবো, এক ধরনের ডিফারেন্ট একটা ছিল, হ্যাঁ, যে বাচ্চা এদেরকে দেখানো যাবে না, এখন নাই। সো আমি বিভিন্ন জায়গায় কাজ করেছি, পড়াশোনা করেছি স্পেশাল নিডস এর উপর, স্পেশাল এডুকেশনের উপর, কারণ আমি দেখেছি জানতে হবে, শিখতে হবে, তা নাহলে এদিকে কাজ করা যাবে না। সো আপনি যেমন জিজ্ঞেস করছিলেন যে আপনি অনেক জায়গায় পড়াশোনা করেছেন, এটার বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নরওয়ে, ইংল্যান্ড, আমেরিকা, আপনি যদি আউটলাইন অফ আপনাদের দর্শকদের জানান আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে আসলে প্রথমে সোশ্যালজি থেকে পাশ করে আমি মাস্টার্সটা করে আমি সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রিতে জয়েন করেছিলাম। ওখানে আমাদের বাংলাদেশে আর ওখানে আমাদের স্পেশাল ইনস্টিটিউশন একটা ছিল, আপনাদের মনে আছে কিনা, অনেক আগে সেই আসাদ গেটে মূকবধির একটা ইনস্টিটিউট স্কুল ছিল, ওটা সোশ্যাল ওয়েলফেয়ার আন্ডারে, মিনিস্ট্রির আন্ডারে। তো ওখান থেকে নরওয়ে অ্যান্ড বাংলাদেশের একটা প্রজেক্ট করে ওই বাংলাদেশের স্পেশাল এডুকেশন ইনস্টিটিউশন আপনার মিরপুর 14 নম্বরে শুরু করে। ওখানে আমি টিচার্স ট্রেনিং কলেজের লেকচারার হিসাবে জয়েন করি, ওখানে আমি কাজ করি, টিচার্সদের ট্রেনিং দেই। তখন আমি বাংলাদেশ গভর্নমেন্টের স্কলারশিপ নিয়ে অসলো ইউনিভার্সিটি নরওয়েতে স্পেশাল এডুকেশনের উপর ডিগ্রি নিতে যাই। ওখান থেকেই 1 বছর একটা ডিগ্রি নিয়ে দেশে ফিরি। দেশে গিয়ে ওই স্পেশাল ইনস্টিটিউশন, যেটা ন্যাশনাল ইনস্টিটিউশন অফ স্পেশাল এডুকেশন, ওখানে আমি লেকচার হিসেবে জয়েন করি, ওখানে কাজ করি। বাংলাদেশে এটা বাংলাদেশে ওখানে ছিল ওই ইনস্টিটিউশনটা, এখনো আছে, খুবই বড় একটা ইনস্টিটিউশন, যেখানে 3টে ফিল্ডে কাজ করা হয়। মেন্টাল রিটার্ডেশন এখন নাই, ওকে বলা হয় না, মানসিক প্রতিবন্ধী, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট অ্যান্ড ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট, অন্ধ বধির, সবগুলি 3টা ফিল্ড আলাদা করে প্রোগ্রাম করা হয়েছে ওখানে। তো ওখানে আমি হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, যেটা ডেফ এডুকেশনের সাথে ছিলাম জড়িত, ওখানকার লেকচারার ছিলাম টিচার্স ট্রেনিং কলেজের। ওখান থেকে আমি তারপরে স্কলারশিপ নিয়ে আমি আরো কিছু জানতে চেয়েছি এই ফিল্ডে। আমার মনে হচ্ছে আই ডোন্ট নো এনাফ, আই নিড টু নো মোর। তখনই আমি ওই একটা স্কলারশিপ জোগাড় করে আমি ইংল্যান্ডে বার্মিংহাম ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে যাই স্পেশাল এডুকেশনের। সেটা কোন সালে? এটা অনেকদিন আগের কথা, 93-তে। 93-তে ওখান থেকে মাস্টার্স করে আমি স্পেশালাইজড করে হয়েছিলাম হিয়ারিং ইম্পেয়ার মানে ডেফ এডুকেশনের উপরে। এবং আমি এর মধ্যে সাইন ল্যাঙ্গুয়েজও ওখান থেকে শিখতে হয়েছে, বাংলাদেশের সাইন ল্যাঙ্গুয়েজও শিখেছি। সো ইট ওয়াজ গ্রেট এক্সপিরিয়েন্স। আমি যখন ওখানে কাজ করি, আমার 1 বছরের যে মাস্টার্স ডিগ্রি, ওর মধ্যে আমাদেরকে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হয়েছে, কাজ করেছি বাচ্চাদের সাথে। তো ওইখানে শেষ করে, ওখানে 2 বছর ছিলাম, ওখানে কাজ করেছি, মাস্টার শেষ করেছি। স্পেশালি ওখানে তখন আমি ডেফ বাচ্চাদের নিয়ে কাজ করতাম, আর চিলড্রেন বোর্ন উইথ ডিফারেন্ট কাইন্ড অফ স্পেশাল নিডস, যারা রাইট অ্যাওয়ে বোর্ন হয়, তাদের আর্লি ইন্টারভেনশন বলা হয়, ওই প্রোগ্রামের সাথে আমি জড়িত হয়ে গেলাম। আমার আর্লি ইন্টারভেনশন, যে বাচ্চারা জন্মাচ্ছে বিভিন্ন রকম ডিসেবিলিটি নিয়ে, তখনই যদি ওদেরকে আমরা কিছু করি, ওদেরকে নিয়ে কাজ করি, ওদেরকে থেরাপি দেওয়া হয়, প্যারেন্টসদেরকে ট্রেনিং দেওয়া হয়, সেই বাচ্চা অনেক ডিফারেন্ট যখন বড় হতে থাকবে, একটা ওই অনেক 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 ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পারি। তো ওখানকার আমার ডিগ্রি শেষ করে আমি আমেরিকাতে আসি। আমেরিকাতে এসে আমার এখানে রিলেটিভরা ছিল, আমার বোনরা ছিল, তো সব মিলে মনে হলো ইটস নট ব্যাড এখানে। আর এখানে আমি একটা খুব ভালো অফার পেয়ে গেলাম ওই সময় 95-এ।
তখন ওই আর্লি ইন্টারভেনশন প্রোগ্রাম ওরা আমাকে খুবই ইনসিস্ট করলো যে ওদের সাথে জয়েন করতে। তখন আমি জয়েন করে সেটা ফেললাম। কোথায়? সেটা সেটা তো এটা ফ্লোরিডা, নিউ ইয়র্ক। নিউ ইয়র্কে আমার অফিসটা ছিল, আমাদের ইনস্টিটিউশনটা ছিল ম্যানহাটনে। আমি তখন বললাম যে আমি তো আসলে প্ল্যান করিনি যে এখানে থাকবো। তারা বললো দে ওয়ান্টস মি, হচ্ছে আমরা আসলে, কারণ আমার স্পেশালাইজেশন আর একটা পার্ট ছিল আর্লি ইন্টারভেনশন, আর ওই প্রোগ্রামটা ছিল ওদের প্রোগ্রামটাই ছিল আর্লি ইন্টারভেনশন প্রোগ্রামের উপর, একদম 0 to born 5 years পর্যন্ত বাচ্চাদের কাজ। তো ওরা আমাকে অফারটা দিল, দেন আমি আমেরিকা থেকে গেলাম। এই তো আমেরিকার যাত্রা শুরু হলো। বিভিন্ন স্টেটে আমি কাজ করেছি, নিউ ইয়র্কে কাজ করেছি, মনগামারি আলাবামাতে কাজ করেছি, ফাইনালি ফ্লোরিডা এসেছি। এবং ফ্লোরিডায় এসে আমি ভাবলাম আমার আরো কিছু রিসার্চ করতে হবে এই ফিল্ডে, বিকজ এটা আমার এত ইন্টারেস্টেড ফিল্ড, আমি এত পছন্দ করি। তখন আমি এখানে মায়ামিতে আবার বেরি ইউনিভার্সিটির মাস্টার্স করলাম, উইচ ইজ লিঙ্ক উইথ পিএইচডি প্রোগ্রাম। তো এইটা এখানে এসে আবার করেছি। আমার পড়তে ভাল লাগে, আমার বিভিন্ন ইনস্টিটিউশনে লেখাপড়া করতে ভাল লাগে। তবে একটা কথা বলি শরফত ভাই, যেখানেই আমি অনেক ইনস্টিটিউশনে গিয়েছি, তবে ঢাকা ইউনিভার্সিটির মতো এত প্রিয় ইনস্টিটিউশন আমার আর কোনোটা হয়নি। ওটার সাথে আত্মার একটা যোগাযোগ, যেটা অন্য জায়গায় হয় না। আমাদের অনুষ্ঠানে ঢাকা ইউনিভার্সিটির অনেক 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 বক্তা এসেছেন, অনেকে কথা বলেছেন। উই নো লট অ্যাবাউট ঢাকা ইউনিভার্সিটি, কিন্তু আমি ঢাকা পড়াশোনা করি নাই, বাট ইউনিভার্সিটি নিয়ে অনেক টক শো হয়েছে এখানে। আপনি ঢাকা ইউনিভার্সিটি যদি আপনি একটু কিছু বলেন, lot of people are watching, even from England, lot of people watching now. আমি বললাম না, আমি এতগুলি ইনস্টিটিউশনে পড়েছি, যেমন আমি ইন্ডিয়া কলকাতাতে, কলকাতা বিশ্ববিদ্যালয়ে আমি একটা রিসার্চ করেছি, ওখানে ছিলাম। আর ঢাকা ইউনিভার্সিটির সাথে একটা আত্মার সম্পর্ক, ওইটাকে আমি শুধুমাত্র বলে কিংবা ভাষায় বলে বুঝাতে পারবো না। সবকিছুর সাথে আমার অন্যরকম লাগে। ওই দিনগুলি সোনালি। আপনার সেই ঢাকা ইউনিভার্সিটির ব্যাচমেটদের সাথে আপনাদের যোগাযোগ আছে? হ্যাঁ, আমরা এখনো অনেক কাছের বন্ধু, আমরা সারাক্ষণ যোগাযোগ আমাদের। আর এই সোশ্যাল মিডিয়া, ফেসবুক, মেসেঞ্জার এগুলি হওয়ার জন্য আমরা কেউ দূরে নেই, কিন্তু আমরা সবসময় কাছে। আমি ঢাকায় যখনই যাব, আমাদের একটা প্রোগ্রামই থাকে। ঢাকা ইউনিভার্সিটির বন্ধু বা কলিগদের জন্য কিছু বলবেন আজকে ঈদের সময়? অবশ্যই আমাদের ঈদের সময় ওদের সাথে সবার সাথে ঈদ মোবারক হয়েছে, এবং ওরা জানে যে আমি যত দূরেই থাকি না কেন, আমার আত্মার মধ্যে আমার ঢাকা ইউনিভার্সিটির ফ্রেন্ডরা। আমরা যখনই আমি বাংলাদেশে যাই, আমরা একটা প্রোগ্রাম করি, আমরা সবাই একসাথে হই বারবার আমার ঢাকা ইউনিভার্সিটির ফ্রেন্ডরা সবাই মিলে। আবার আমরা প্ল্যান মাঝে মাঝেই যখনই যাই, আমি সবসময় আমরা ঢাকা ইউনিভার্সিটি যাই, আর ওই চাটা খাবো লাইব্রেরির পাশে। এখনো ঝালমুড়ি খেতে একটু ভয় লাগে, আমি খেতে চাইলেও আমার ফ্রেন্ডরা বলে খাস না, তুই বিদেশে থাকিস, হয়তো এটা তোর জন্য ভালো হবে না। কিন্তু ওই চা আর ওই ঝালমুড়ি, বিশ্বাস করেন পৃথিবীর কোনো জায়গায় একেবারে ঢাকা ইউনিভার্সিটি ছাড়া একটা তারা খুব মজা পাচ্ছিল শুনে। তারা জানে সত্যি এটার মানে এটার তুলনা হয় না। সেই এখনো দেখলে এখন মনে হয় কি যে এখনো আমি সেই দিন, আমার সেই অল্প বয়সী সেই সময়টাকে ফিল করি, করিডোরে হাঁটি। আর আমাদের ডিপার্টমেন্ট ছিল সোশিওলজি ডিপার্টমেন্ট, তো সবসময় একটা হই রই ব্যাপার আমাদের ডিপার্টমেন্টে থাকতো। আর দেখা যেত অন্য ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা ওই আমাদের ডিপার্টমেন্টে সেই আড্ডা মারতো, গল্প করতো, কারণ মধুর ক্যান্টিনটা পাশেই। হ্যাঁ, সবকিছু পাশে। অসাধারণ একটা সময়, অসাধারণ যে বলার। আমি একটু ডিফারেন্ট জায়গায় যাবো। আপনি যে বাচ্চাদের নিয়ে, স্পেশাল বাচ্চাদের নিয়ে, বিহেভিয়ারাল স্পেশাল বাচ্চাদের নিয়ে কাজ করছেন, সেখানে আপনার ডিউটিটা কি? হোয়াট ডু ইউ ডু উইথ देम ফিজিক্যালি? মানে ওদের কি বোঝান? এই মুহূর্তে আমি যেটা কাজ করছি স্কুল ডিস্ট্রিক্ট অফ পাম বিচে, আমি রিসোর্স টিচার, এডুকেশন স্পেশালিস্ট বলতে পারেন, বিহেভিয়ার স্পেশালিস্ট বলতে পারেন, এন্ড মেন্টাল। আপনি অ্যাজ ইনস্ট্রাক্টর নাকি আপনার টিম আছে ওরা কাজ করে? না, আমি হচ্ছে থেরাপিস্ট। আমার যে স্কুল বিভিন্ন, আমি যে এখন যেখানে আছি এলিমেন্টারি স্কুল, ওখানে বাচ্চারা বিভিন্ন ক্লাসে, এই দেশে হচ্ছে স্পেশাল নিড বাচ্চাদেরকে দুভাবে ভাগ করা হয়। একটা ভেরি সিভিয়ার যারা, তাদেরকে আমরা আলাদা একটা ক্লাসরুমে রাখি, আর যারা মাইল্ড, মডারেট এবং একটু সিভিয়ার হলেও তাদেরকে আমরা মেইন স্ট্রিম ক্লাসগুলিতে দিয়ে দিই। হ্যাঁ, সো ধরেন এইসব প্ল্যানিং গুলি আমার করতে হয়, আমার টেস্ট করতে হয়। যখন বাচ্চাদের প্রথম আসে, টিচাররা রেফার করে, বলে যে
এই বাচ্চাটাকে রেগুলার বাচ্চাদের সাথে খাপ খাতে পারছে না, বাচ্চারা একটু অন্যরকম বিহাইন্ড হয়ে যাচ্ছে, তখন আমরা ওদেরকে টেস্ট করি, বিভিন্ন রকম ডাটা কালেকশন করি। এগুলি আমার কাজ করে দেখি। আপনার পারিবারিক জীবনে তো আপনার হাজবেন্ড একজন সফল ডাক্তার, উনি কি আপনাকে উনি কিন্তু অনেকের থেকে নাম শুনি আমরা ফ্লোরিডাতে, উনি কি আপনাকে এই অটিস্টিক বা এই আপনি যে স্পেশাল বাচ্চাদের নিয়ে যে কাজ করেন, উনি কেমন অনুপ্রেরণা দেয় আপনাকে, বা আপনার কোনো সাজেশন দেন কিনা? অনেক অনেক। আমি এটা বলবো যে আমার হাজবেন্ডের অনুপ্রেরণা, ওর হেল্প, ওর সাহায্য ছাড়া আমি হয়তো এত দূরে এত কিছু করতে পারতাম না। কিন্তু ও সবসময় আমাকে সাহায্য করে সবকিছুতে। যখন আমি প্রথম এই ফিল্ডে যেতে চাচ্ছিলাম, অনেকেই আমাকে উৎসাহ দেয়নি, বলছে এটা কি একদম, ইভেন বাংলাদেশে এরকম করে বলছে যে তুমি সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি ছেড়ে এইসব বোবা কালা কানাদের নিয়ে কাজ করবা। হ্যাঁ, এরকম অনেকেই বলছে। কিন্তু আমার হাজবেন্ড বলছে না, তোমার এটাতে এত ইন্টারেস্ট, গো ফর ইট, আমি তোমার সাথে আছি। এবং আমি যে এত জায়গায় পড়াশোনা করেছি, সবসময় বিয়ের পরে চলে গিয়েছি, আমার হাজবেন্ডের সাপোর্ট ছাড়া আমি আসলে এগুলো করতে পারতাম না। এটা ওনাকে আজকের অনুষ্ঠান থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনার নেক্সট আপনি নরওয়েতে 1 বছর ছিলেন, ইংল্যান্ডে কত বছর ছিলেন? 2 বছর মাস্টার্স করতে। ওখানে কিন্তু আপনি কোনো কাজ করেন না, শুধু পড়াশোনা করেন। আমি কাজ করেছি বলতে যে ডিপার্টমেন্টে কাজ করেছি, আমাদের ডিপার্টমেন্ট থেকে আমার ওখানে স্কুলে আমি জব করেছি। তখন অ্যাজ ইনস্ট্রাক্টর হিসেবে ছিলাম, যেহেতু জাস্ট মাস্টার্স ডিগ্রি হোল্ডার, আমি তখন কাজ করেছি অ্যাজ এ টিচার ডেফ বাচ্চাদেরকে নিয়ে। তারপরে নরওয়ে, ইংল্যান্ড এবং বাংলাদেশের ডিফারেন্টটা কেমন? আপনি প্রত্যেক জায়গায় আপনি যেরকম অনেক পার্থক্য বলবো। প্রথমে আমি বলবো নরওয়ে, হ্যাঁ তখন ডেফিনেটলি ওরা যখন আমি যাই, ওটা 93-91 ডেভেলপ হয় নাই তখন যে বিগিনিং, ওরা মাত্র শুরু করছিল, তারা প্রচন্ড ভাবে রিসার্চ চলতেছে, আমাদের নিয়ে রিসার্চ করাচ্ছে। আমরা যেমন ওখানে বিভিন্ন ইনস্টিটিউশনে কাজ করেছি, মাল্টিপল ডিসেবিলিটিস, যেমন বিভিন্ন যারা ব্লাইন্ড ডেফ একসাথে, অনেক ইন্টারেস্টিং। বাট ওরা বিগিনিং, ঠিক আছে। ওই পাশে যখন আমি কলকাতায় কাজ করেছি, কলকাতায় আমি ছিলাম প্রায় 6 মাস, ওখানে আমি রিসার্চ করেছি, ওরা অনেক আগে গিয়েছিল, বাট স্টিল ওরা পুরনো তথাকথিত পদ্ধতিতে চালাতো, বুঝছেন, যে নতুন টেকনিক নতুন, এবং সেটা অনেক আগে। বাট কলকাতাও বেশ আগানো ছিল, বাট ইংল্যান্ড ইজ অনেক তখন ফার ডেভেলপ। ওরা অলরেডি তখন কিভাবে এদেরকে, আর আমরা বলি যে ক্লাস্টার প্রোগ্রাম, মানে একটা স্কুলে এক জায়গায় আইসোলেটেড করা, সেগ্রিগেটেড করা, এগুলি নিয়ে তখন ওরা শুরু করেছিল যে না, ইটস এনাফ। এরাও সাধারণ মানুষের মতো আর সাধারণ বাচ্চাদের মতো রেগুলার স্কুলে যাবে, রেগুলার ক্লাসে যাবে, যদি সমস্যা হয় দেন সামবডি ইজ গোইং টু ব্যাক আপ, তাদেরকে হেল্প করবে। সো যেটা আমি ইংল্যান্ডে গিয়ে প্রথম দেখলাম, এবং আমার কাছে একটা মনে হলো একটা নতুন কিছু দেখতেছি, যে এদের এইসব বাচ্চাদের জন্য আলাদা স্কুল না, সেগ্রিগেটেড না, তারা রেগুলার স্কুলে যাচ্ছে, প্যারেন্টসদের কোনো এত ওয়েলকামিং, স্কুলে অন্য রেগুলার বাচ্চারা সাথে এরা ফ্রেন্ডস একইভাবে খেলছে। হ্যাঁ, পড়াশোনার ক্ষেত্রে তারা বুঝতেছে কম, তারা একটু বিহেভিয়ারের দিক দিয়ে একটু প্রবলেম হচ্ছে, বাট তখনই টিচার্সদেরকে আমরা, যেটা এখন আমার কাজ, আমি টিচার্সদেরকে ট্রেনিং দেই, যে বিভিন্ন ক্লাসে স্পেশাল নিড বাচ্চারা আছে, আমার কাজ হচ্ছে আমি টিচারদেরকে ট্রেন করি যে এইভাবে ওদের সাথে কাজ করতে হবে। এইসব বাচ্চাদের, ইচ বাচ্চাদের যখন আমি টেস্ট করি, তাদের জন্য স্পেশালি আলাদা ইভ্যালুয়েশন করে ওদের জন্য এডুকেশন প্ল্যান করা হয়, যেটাকে বলা হয় আইইপি, ইন্ডিভিজুয়াল এডুকেশন প্ল্যান। ওইটা আমরা টিচারকে বুঝিয়ে দিই, এই আমাদের প্ল্যান, এইভাবে বাচ্চাটার সাথে কাজ করতে হবে। অ্যান্ড আবার আমি আমার রুমে নিয়ে এসে ওদেরকে থেরাপি দিই, যেটাতে ওদের এডুকেশন যে কারিকুলাম, ওটাকে আমরা মডিফাই করে কাজ করি। এইগুলি কিন্তু আমি প্রথম দেখলাম ইংল্যান্ডে গিয়ে, লাইক ওয়াও, আমি বললাম কিছু নতুন শিখছি। তারপরে তো আমেরিকা তো অ্যাডভান্স, এটা তো দিনে দিনে এভরি টাইম, এভরি ইয়ার, বিশেষ করে আমরা খালি চেঞ্জ দেখি, যে কোথায় কিভাবে যে চেঞ্জ হচ্ছে এই স্পেশাল নিড বাচ্চাদের এডুকেশন, এবং ওরা অনেক অনেক আগিয়ে যাচ্ছে। দে আর নট লাইক দ্যাট বিফোর, যে এরা কিছু করতে পারবে না। আমার কিছু অটিস্টিক বাচ্চারা আছে যারা অটিস্টিক প্রোগ্রামের মধ্যে ছিল, সিভিয়ার অটিস্টিক, এবং তারা ওইখান থেকে বার হয়ে রেগুলার ক্লাসে যাচ্ছে। আমি এখনো এসব বাচ্চাদের নিয়ে কাজ করছি। আপনার ঝুলিতে যে এত এডুকেশন, এত এক্সপেরিয়েন্স এই স্পেশালদের নিয়ে, আপনার কি কোনো পরিকল্পনা আছে নাকি আপনি স্কুল খুলবেন বা একটা ইনস্টিটিউশন খুলবেন ইন ফ্লোরিডা অর এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড? আমি সত্যি কথা বলি, আমি যেদিন থেকে এই ফিল্ডে গিয়েছি সেদিন থেকে আমার একটা স্বপ্ন যে আমি বাংলাদেশে কিছু করব।
আমি ফ্লয়েডের কথা চিন্তা করি না, আমি অন্য কোনো ইনস্টিটিউশনে, আমি জানি এদের অনেক কিছু আছে, আমার জন্য না করলেও হবে। হ্যাঁ, কিন্তু আমার So you দেশে plan নাই। to do something in Bangladesh? দ্যাটস মাই ড্রিম। আমি এই ড্রিমটা যদি ফুলফিল না করতে পারি, তা বলে না যে মনের একটা কষ্ট থেকে অতৃপ্তি যাবে। নিয়ে চলে যাওয়া, কিন্তু আমার এটা ভীষণ ড্রিম। আমি জানি না কিভাবে ফুলফিল করব, বাট আমার ইচ্ছা বাংলাদেশে গিয়ে আমি একদম নতুন ভাবে এই ফিল্ডটাকে সবার সাথে পরিচয় করাবো। কারণ আমি বাংলাদেশে গিয়ে যাই, আমি বিভিন্ন ইনস্টিটিউশনে চেষ্টা করি যোগাযোগ করতে, সামহাও কেমন যেন আমার মনে হয় আই ডোন্ট গেট ওয়েলকাম বাই দেম। কিন্তু আমি আসলে কাজ করতে চাই, আমি শিখাতে চাই, আমি বলতে চাই এখন আপনি কি চেষ্টা করেছেন যে তাদেরকে কোন রকম অ্যাডভাইস করতে? আমি চেষ্টা করেছি, আমি নাম বলতে চাই না, আমি নিজের থেকে গিয়েছি, নিজের থেকে যোগাযোগ করেছি, আমি বলেছি আমাকে আপনাদের কিছু দিতে হবে না, কিছু করতে হবে না, আমি আসছি। আমি সবসময় নর্মালি বাংলাদেশে যাই, স্কুল যখন বন্ধ থাকে সামার ব্রেকে 2টা মাস থাকি, এবং আমি নিজের থেকে তাদের সাথে যোগাযোগ করেছি, আমি বলেছি যে আমি 2 মাস আছি, আমি আপনাদেরকে হেল্প করতে চাই এনিওয়ে, যেভাবে আপনাদের। সামহাও আমি আসলে দুঃখের সাথে বলতে চাচ্ছি কানেকশন করতে পারছেন না, কানেকশন করতে পারছি না, বাট আমার ড্রিম আছে, আমি করব। সরকারি লেভেলে কোন রকম চেষ্টা করেছেন কিনা? গভর্নমেন্টের কোন সরকারি প্রাইভেট লেভেল বা গভর্নমেন্ট লেভেল কোনটাতে ইজি যাওয়াটা? আমি জানি না এ ব্যাপারে, আমি এতদিন থেকে দেশের বাইরে, আমি ঠিক বলতেই পারবো না যে কিভাবে গেলে যাওয়া যায়, বাট আমার ইচ্ছা আমি দেশে কাজ করব, দেশকে এইটার একটা নতুন ভাবে যে এই ফিল্ডটাকে সবার সাথে পরিচয় করাবো। ওর এখনো বাংলাদেশে ওই স্যাগ্রিগেটেড করে রাখা হয়, বাচ্চাদের ক্লাস্টার প্রোগ্রামে রাখা হয়, আসলে এটা না। বাচ্চাদের দেখা যাচ্ছে, আমি কয়েকটা ইনস্টিটিউশনে গিয়েছি যেখানে বাচ্চাদেরকে জাস্ট রুমের মধ্যে ডাম করে রাখা হয়েছে। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন ভিডিওতে যাব, আপনি আমাদের সাথে থাকুন দর্শক। আমরা একটি ছোট্ট বিজ্ঞাপন ভিডিও যাচ্ছি, আমরা চমৎকার আলোচনা করছি ফেডারেশন হারমোনি ফ্রম ফ্লোরিডা থেকে, স্পেশাল কিডস এর নিয়ে কাজ করছেন। আমাদের সাথে থাকুন, বিরতি পরে আমরা আবারও ওনার সাথে আলোচনা করব, আমাদের সাথে থাকুন। ঠিক বিজ্ঞাপন যাচ্ছি। মা, আমি ড্রাইভে আছি, পরে কল করছি। ব্যস্ততা, একাকিত্ব। মা, কেমন আছো মা? ভালো। ওষুধ খেয়েছো? খেয়েছি, দুপুরে ওইটা আর রাতে ওই দুটো। মা কি ভুলভাবে ওষুধ খাচ্ছে? কর্তব্য, গোল্ডেন এজ হোম কেয়ার। দায়িত্ব, আপনার প্রিয়জনকে ভালো রাখা আমাদের দায়িত্ব। গোল্ডেন এজ হোম কেয়ার, আপনার সাথে প্রিয়জনের পাশে। দেখেন, আমরা একটা অ্যাড রান করলাম, সেটাও কিন্তু এই সেবামূলক, এবং এখন ইদানিং ভার্জিনিয়া এবং নিউ ইয়র্কে আমিও হোম কেয়ারের সাথে ইনভলভ, আমার একটা হোম কেয়ার আছে এখানে, এবং নিউ ইয়র্কে আমি পার্টনারিং উইথ সামবডি, যে এই অটিস্টিক বাচ্চাদের নিয়ে কিন্তু হোম কেয়ারে কেউ কিছু জানতো না। আই এম দ্য ওয়ান, আমি বলবো না আমি ফার্স্ট স্টার্ট করেছি, আমি হঠাৎ করে চিন্তা করলাম যে হোম অটিস্টিক বাচ্চা বা যারা লেভেল, তাদের কোনো হেল্প আছে কিনা। সবাই জানে যে 65 ইয়ার ওল্ড বা বয়স্ক হয়ে গেলে না, হোম কেয়ারে 2.5 ইয়ার্স ওল্ড বাচ্চা থেকে উপরে যা আছে তারা কিন্তু সেবা পেতে পারে, কেউ জানতো না। দেন আমি কিন্তু বোবা ছেলে, সে কাউন্টিতে এনরোল থাকে না বাচ্চারা, সে অটিস্টিক হিসেবে এনরোল ছিল না বলে পাচ্ছিল না তার মা সেবাটা। তো আমার এক পরিচিত সিস্টার আমাকে ইনকোয়ারি করে, আমি দেখলাম যে ডিনাই করলো। তারপর কেন ডিনাই করলো? এটা তো আমার কাছে প্যাকেজ আছে, পরে সার্চ করে দেখলাম স্টাফ টু ফাইন্ড যে কাউন্টিতে তার নাম, তাকে বোবা হিসেবে মানে ডেফ হিসেবে তার রেজিস্টার ছিল না। দেন উই চেঞ্জড ইট, সাথে সাথে সে পেয়ে গেল, এখন তার মা তাকে সেবা করে বেশ ভালোভাবে আছেন। সো এখন ভার্জিনিয়াতেও অনেক বড় লাইন অটিস্টিক এবং স্পেশাল নিডদের জন্য হোম কেয়ারের দিকে কিন্তু বেশ নজর আমেরিকানদের। বিশ্বাস করেন, এটা যে একটা কি অসাধারণ কাজ করছেন আপনি, থ্যাংক ইউ। কারণ আমরা আসলে সবাই জানি হোম কেয়ার মানে আফটার 65 বয়স্ক, বাট এই স্পেশালি এনি এজ ক্যান আফটার 2.5 ইয়ার্স এনি কেজ অটিস্টিক হলে তো কথাই নাই প্রোগ্রাম এটা। আর অন্যদের বেলাও যে বয়স্ক হইতে হবে এমন কথা না, হোম কেয়ার ইজ নট ফর বয়স্ক। আপনি যে কোনো কারণে মানুষ ডিসেবল হইতে পারে, চলাফেরা করতে অসুবিধা হয়, দে উইল গেট হোম কেয়ার ইফ এটা যদি কোয়ালিফাই করে। আপনি জানেন, আমার এই স্পেশাল বাচ্চারা যখন বড় হতে থাকে, তারা তো বাবা মার কাছেই থাকে, খুব কমই দেখা যায় যে তারা ইয়েতে যাচ্ছে ডর্মে,
কিংবা ওদের স্পেশাল ইনস্টিটিউশনে, তখন বাবা মারা হতাশ হয়ে যায় যে ওরা যখন বয়স হয়ে যাচ্ছে ওরা টেক কেয়ার করতে পারে না, তখন ওরা চায় যে ওদেরকে কেউ টেক কেয়ার করুক। খুবই জরুরি এই একটা, বা এই অটিস্টিক বাচ্চা বলেন, স্পেশাল মিনিট বাচ্চাদের জন্য এই হোম কেয়ার ফ্যাসিলিটিটা। কারণ আমি কয়েকদিন আগে আমার একজন পেরেন্টস আমার, সে বাংলাদেশে যাবে, তার বাবা ভীষণ অসুস্থ, তার সিভিয়ার অটিস্টিক একটা মেয়ে, সে কার কাছে কোথায় রেখে যাবে, তাকে দেখার কেউ নেই। আমাকে সে একদম ফোন করে হাউমা করে কেঁদে দিল যে আমি কি করব, আমি বাচ্চাটাকে নিয়ে যেতে পারছি না, আমার বাচ্চাকে মা বাবাকে দেখতে পাচ্ছি না, তারা একদম খুবই খারাপ অবস্থা। এরকম সময় যদি এরকম একটা প্রোগ্রাম থাকে যে যারা বাসায় এসে এই অটিস্টিক বাচ্চা বলেন, স্পেশাল বাচ্চাদেরকে টেক কেয়ার করতে পারে, বাবা মার একটু ব্রেক দরকার অনেক। এবং তারা বয়স হয়ে যায় আস্তে আস্তে, তখন কিভাবে বাচ্চাদেরকে ওরা টেক কেয়ার করবে? ওরা অটিস্টিক বাচ্চা বাসায় ফ্যামিলি দেখলে মানুষজন, নেইবাররা, আত্মীয়-স্বজনরা তো বিরক্ত হয়ে যায়। অনেকে বিরক্ত নাও হোম কেয়ার থ্রুতে ইটস গেটিং অপোজিট নাও। মাশাআল্লাহ, খুবই ভালো, অনেক বড় একটা কাজ করছেন। আগে অনেক জায়গায় আমার এরকম অভিজ্ঞতা আছে, আমি দেখেছি যে পার্টিতে বাপ মা নিয়ে গেছে, অন্য মানুষরা পছন্দ করছে না, কারণ চিৎকার করছে তারা বলে কেন নিয়ে আসে। আর একটা ফ্যামিলি আমি চিনি যে ওরা হাজবেন্ড ওয়াইফ দুজনে কোনোদিন কোনো দাওয়াতে কিংবা কোনো অনুষ্ঠানে যেতে পারেনি, ও রাখতে হবে না। তাই এটা শরাফত ভাই, এটা একটা বিরাট উপকার। এবং আমার মনে হয় এই জিনিসটা বাংলাদেশে, বিশেষ করে আমি আমার দেশের মানুষকে বলবো, বাংলাদেশিরা জানে না যে হোম কেয়ারের মাধ্যমে অটিস্টিক বাচ্চাদেরও হেল্প হবে। বাংলাদেশে কোনো হোম অটিস্টিক বাচ্চার জন্য কোনো ইনস্টিটিউশন করতে চান, এই মিলেনিয়াম টিভি উইল, আমি ওনার সাথে আলাপ করবো, আপনার ফ্রি এয়ার চালানোর ব্যবস্থা করে দেবো আমরা ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। আমি আসলেই করতে চাই। আমি যেমন আমার পার্সোনালি ভাবে আমি বাংলাদেশি বাচ্চাদের সাথে কাজ করি, এখানে প্যারেন্টসরা আমাকে সরাসরি যোগাযোগ করে, আমি কোনো বাচ্চাকে দেখি যে ইটস নট ঠিক মতো হচ্ছে না, ওকে ও সার্ভিসটা ঠিক মতো পাচ্ছে না, তখনই আমি প্যারেন্টসদেরকে নিজের ইচ্ছা যোগাযোগ করি, কে বলি যে এটা করবে। কারণ অনেক রিসোর্স আছে আমাদের এখানে সাহায্য পাওয়ার, বাচ্চাদের সার্ভিস পাওয়ার। কিন্তু আমাদের কালচার এখনো ওরকম আছে, আমরা চাই না, লুকায় রাখি ওই জিনিসটা। আমি আপনি যে বলেছেন, আমি সোশ্যালি এটা ভীষণভাবে অ্যাক্টিভলি কাজ করছি আমার ফ্লোরিডাতে, যে আমি প্যারেন্টসদেরকে সারাক্ষণ বলি যে তোমার এই সার্ভিস তুমি পেতে পারো, টেক ইট, যেটা তোমার বাচ্চার জন্য হেল্প হবে। এখানে আমার বেনিফিট নেই, আমি ওদেরকে বুঝে আমার স্যাটিসফ্যাকশন যে আমি এই মানুষটাকে সাহায্য করতে পারছি। বুঝতে পেরেছেন? তো সেইটাই আমার ফ্যামিলি মেম্বার বা আপনার ফ্রেন্ডস অথবা নেইবারদের কাউকে এনকারেজ করেন যে এই ফিল্ডে আসো, দুই একটা উদাহরণ দিন। হ্যাঁ, আমার এই ফিল্ডে আসার জন্য আমি যদি বলি যে আমার ভাগ্নি, আমার ভাগ্নি, ওকে আমি ছোটকাল, মাইশা, ও ছোটকাল থেকে অনেক পছন্দ করতো। আমি আমার ছেলেকে, আমার ভাগ্নিকে, দুটাকে আমি প্রতিদিন ছোটকাল থেকে আমি এভরিডে নতুন নতুন ঘটনা, প্রতিদিন আপনি নতুন নতুন কাহিনী জানবেন। এক একটা বাচ্চার লাইফ, তাদের ফ্যামিলি, বাচ্চাটা কি করে, ওদের দুজনের ভীষণ ইন্টারেস্ট ছিল। তো মাইশা তো মেয়ে, ওর আরো ইন্টারেস্ট, তো সবসময় বলতো যে আমি তোমার ফিল্ডে যাব, আমি তোমার মতো কাজ করব। তখন আমি ওকে বলছি যে তুমি স্পিচ লাইনে যাও, বিকজ উই নিড এ স্পিচ থেরাপিস্ট আ লট। প্রতিটা স্পেশাল নিড বাচ্চার, এভরি কাইন্ড অফ ডিসেবিলিটি প্রথমেই দরকার স্পিচটা। তো ও আলহামদুলিল্লাহ স্পিচ প্যাথোলজিস্ট এখন এখানে ফ্লোরিডা ব্রাওয়ার্ড কাউন্টিতে কাজ করছে, এবং শি ইজ ভেরি সাকসেসফুল। এবং আলহামদুলিল্লাহ নিজের একটা অফিসও করেছে, এবং সে পেশেন্ট দেখছে। স্পেশালি ও ভেরি ভেরি ইন্টারেস্ট অ্যাবাউট আমাদের ইন্ডিয়ান। আমি ওর সাথে ফ্লোরিডা ছিলাম, আমি ঈদ করেছি আপনাদের ওখানে। সো আই মেট হার এন্ড আই স্পোক উইথ হার এন্ড আই লার্ন লট ফ্রম হার। তাকেও অভিনন্দন জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। ওকেও নিয়ে আসবো আমরা আপনার সাথে করে, দুজনে কথা বলবেন আবারও স্পেশাল নিয়ে। আমার ছেলে, ও খুব ইন্টারেস্ট ছিল সবসময় আমার সাথে সাথে বিভিন্ন জায়গায় যখন আমি যেতাম ওকে সাথে নিয়ে যেতাম, গিয়ে ও একটা বাচ্চাকে টেক কেয়ার করতো, আমি আর একটা বাচ্চাকে দেখতাম, এরকম। তো এনিওয়ে ও চলে গেছে অন্য লাইনে, ও এডুকেশন লাইনে অনেকদিন ছিল, ওর খুব ইন্টারেস্ট ছিল, এবং ও স্পেশাল নিড বাচ্চাদের সাথে কাজ করতে চায়, বাট ও এখন আইটি স্পেশালিস্ট হিসাবে কাজ করছে। বাট সেম আমার এই দুইটা বাচ্চা এই ফিল্ডের প্রতি এত ইন্টারেস্ট, আমি মনে করি বাংলাদেশের ইনস্টিটিউটের সাথে জড়িয়ে যাবে। ইউ নেভার নো। এখন আমরা বলেন, আপনি শেষ করে নেন। আমি আসলে বাংলাদেশে কিছু করতে চাই, এটা আমার এখন সবচেয়ে ড্রিম। আমরা এই
এই স্পেশাল নিডের বাইরে একটু যাবো আপনাকে নিয়ে, কারণ আমাদের অনুষ্ঠানের লেখা আছে শিক্ষা, রাজনীতি ও সংস্কৃতি। আপনি আমার সাথে কালকে প্রি আলোচনা, আপনার সাথে আমাদের প্রত্যেকটা যারাই কথা বলতে আসে ওদের সাথে আমরা একটু আলোচনা করে নিই একটু ফ্যাক্ট ফাইন্ড করার জন্য। আপনি বলেছেন যে আপনি রাজনীতি নিয়ে কথাই বলতে চান না, যদিও আপনারই এলাকায় আপনার পাশেই ট্রাম্প থাকে, আমাদের পাশে থাকে বাইডেন, খেওয়াজ চলছে সব দেখছেন, বাট আমরা সেই জিনিসটা স্কিপ করে গেলাম। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খুব একটা ভালো না, ওকে বলা যায়, বাট আপনি যেহেতু স্কিপ করেছেন আমরা একটু জাস্ট টাচ করে নিলাম। সংস্কৃতি নিয়ে কথা বলবো আপনার সাথে এখন। আমাদের প্রায় অনেকক্ষণ সময় আছে, আপনার আধা অনুষ্ঠান শেষ হয়ে গেল, আরেকটা বিরতি যাবে আপনার সাথে। আমি বলবো এখন না, আমরা 40 মিনিট বা আরো 10 মিনিট পর একটা বিরতি যাবো। আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছি যে আপনি যদি কিছু মনে না করেন, এই অনুষ্ঠানে আপনার সম্পৃক্ততা ছিল এবং আমরা দেখেছি, আমি ক্লিপও দেখেছি, সেই সময় যখন ফজলে লোহানী ওনারা দুই ভাই ছিলেন, সেই সেটাই বোধহয় এখন ইত্যাদি এখন হানিফ শওকত করছেন, ওটারই প্যাটার্ন। এই প্রথম একটা ইত্যাদি দেখলাম ঈদের যে আমি এত ভালো ইত্যাদি জন্মপর থেকে দেখি না, আমি এখনো দেখিনি প্রোগ্রাম। ঈদের অনুষ্ঠানে এই সোশ্যাল মিডিয়া নিয়ে যে বলে না যে আপনি চুপি চুপি কথা এখন আর নাই, সব খোলা হয়ে গেছে, তো ওই গানটি দিয়ে কিছু অনুষ্ঠান করে যে সোশ্যাল মিডিয়াতে আমাদের এফেক্ট কি হচ্ছে আর বেনিফিট কি হচ্ছে। চমৎকার, আমি বলবো যে 100-তে 100 হানিফ শওকত পেয়েছেন এই প্রথম। আগে তো কিছু অনুষ্ঠান বিরক্ত হয়ে যেতাম, বাট আমি বলেছি আমার ওয়াইফকে ফার্স্ট টাইম ইত্যাদি একটা করলো যে অভিভূত দেখার মতো, মানে বর্তমান পরিস্থিতি। আমি দেখিনি প্রোগ্রামটা, দেখবো আজকে। প্লিজ ওয়াচ ইট। এটা অসম্ভব, অনেক পয়সা খরচ করে করেছে, কিন্তু যে বুলেট পয়েন্ট গুলো যেগুলো দিয়েছে, ও মাই গড, আউটস্ট্যান্ডিং। ওনাকে অনুষ্ঠানের পক্ষ থেকে আমি ওনার ভেরি ক্লোজ, আমি হানিফ শওকতকে অভিনন্দন জানাচ্ছি এই এপিসোডটার জন্য, এবারের ঈদের 2024 এর। আপনাকে বলবো যে আপনার যদি কিছু বর্ণনা করেন, কিছু স্মৃতি আপনি আমাদের অনুষ্ঠানে তুলে ধরেন, দর্শক উইল বি ভেরি হ্যাপি প্লিজ। অবশ্যই আমি একটা কথাই বলবো যে আমি খুব লাকি যে আমি যদি কিছু মনে না করেন মতো একটি অনুষ্ঠানের সাথে জড়িত ছিলাম। আমি এখনো বলবো বাংলাদেশের ইতিহাসে যদি কিছু মনে না করেন একটি অন্যতম অনুষ্ঠান, যেটা ওটার সমপর্যায় অনুষ্ঠান এখনো হয়নি। এটা আমার মতামত, আমি আমার মতামত বলছি। ওই সময় যখন টেকনিক্যালি এত বেশি অ্যাডভান্স ছিল না সবকিছুর মধ্যে, ওই সময় ফজলে লোহানী ভাই প্রচন্ড সাহস নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করেছে, এবং তার ওই যে লাস্টের একটা পার্ট ছিল, হ্যাঁ, সেই পার্টটা কারো সাহস তখন ছিল না, সমাজের বিভিন্ন সমস্যাগুলি তুলে ধরতেন, এবং একটা অসাধারণ প্রোগ্রাম ছিল, অসাধারণ। এবং আমরা বলতাম কি জানেন, যদি কিছু পরিবার, আমরা কখনো বলতাম না যে আমি যদি কিছুর একজন আর্টিস্ট, কিংবা আমি যদি কিছুর একটা, আমার পার্টটা ছিল, আপনার মনে আছে কিনা, আমি চিঠিপত্র পড়তাম। চিঠিপত্র পড়তাম, ছোট শুনেছি, পরে দেখেছি কিছু, অনেক ছোট। আমি তখন কলেজে পড়তাম, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, অনেক আগের কথা। কিন্তু অনেক আগের হলেও বিশ্বাস করে স্মৃতিগুলি মনে হয় কি এখনো সেদিনের ভুলতে পারি নাই। আমি 3 বছর, প্রায় 3.5 বছর একটানা যদি কিছু মনে না করেন অনুষ্ঠানে ছিলাম। আমরা পুরো পরিবারের মতো ছিলাম। প্রোগ্রামটা লোহানী ভাই যখন যে প্রোগ্রামটা করতো, তার আগে আমরা ওনার সাথে বসে উনি আমাদের জানাতেন এবারের মেইন টপিকসটা এটা যাবে। একদম ঘরোয়া ভাবে আমরা সবসময় গল্প গুজব আলোচনা করে তারপরে উনি প্রোগ্রামটা করতেন। এবং সেখানে সংকেত ভাই ছিল, আরো অনেকে ভালো ভালো শিল্পী ছিল। এবং আমাদের প্রতিটা প্রোগ্রামে আমরা যেভাবে দর্শকের অ্যাপ্রিসিয়েশন পেতাম চিন্তার বাইরে। সবচেয়ে আজব ঘটনা জানেন, আমি তখন কলকাতায় গিয়েছিলাম, বেশ বেড়াতে গিয়েছিলাম, এবং তখন বাংলাদেশের এই স্যাটেলাইট নাই, এত কিছু নাই, মানুষজন যে বিশাল সেই অ্যান্টিনা অনেক উঁচু করে প্রোগ্রাম দেখতো, আপনার মনে আছে কিনা। তো কলকাতায় গিয়ে দেখি, হ্যাঁ, একটু ঘুরে গেলে নষ্ট হয়ে যেত, ওরকম সিচুয়েশনে কলকাতার মানুষরা যদি কিছু মনে না করেন দেখতো, এবং ওনারা ওই অ্যান্টিনা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতো। এবং আমি একবার নিউ মার্কেটে গেছি, একজন দোকানের একজন সেলসম্যান আমাকে বলছে, দিদি কেমন আছেন, আপনাকে আমি চিনেছি। আমি খুব অবাক হলাম যে কলকাতায় আমাকে চিনছে। তখন সে বললো যে আমরা সবাই দেখি আপনাদের প্রোগ্রাম, ওই সময়টা আমরা
সবকিছু ফেলে যদি কিছু মনে না করেন আমাদের দেখতেই হবে। সো দেখেন এরকম পার্শ্ববর্তী একটা দেশে যখন এই ধরনের স্যাটেলাইটের এত সুযোগ ছিল না, মানুষের ইন্টারনেটের সুযোগ ছিল না, ইউটিউব ছিল না, তখনও এই প্রোগ্রামটা এত জনপ্রিয় ছিল। তাহলে বলেন যে এখন যদি এই সময় হতো তা কি হতো? একটি মানে অসম্ভব সুন্দর একটা অভিজ্ঞতা, এবং এই প্রোগ্রাম করার জন্য আমি বিভিন্ন জায়গায় অনেক সম্মানিত হয়েছি, এবং আমি সবসময় বলি আমি অনেক ভাগ্যবতী যে আমি এই অনুষ্ঠানের সাথে জড়িত ছিলাম, এবং এটা একটা অসম্ভব সুন্দর অনুষ্ঠান। তারপর বলবো যে যখন লোহানী ভাই চলে গেল তখন আমরা সংকেত ভাই আমরা সবাই মিলে ঝলক নামে একটা প্রোগ্রাম করলাম। ওই ট্যুরের ঝলক, ওই জ্যোতি কিছুর আঙ্গিকে ঝলকটা মোর ছিল এন্টারটেইনমেন্ট আর ওইরকম। তারপরেই সংকেত ভাই চিন্তা করলো না এইভাবে না, আমি যদি কিছু পরিবার নিয়েই ওইটারই আঙ্গিকে, মানুষ ওই জিনিসটা ভুলতে পারছিল না ওই প্রোগ্রামটা, তখন সে ইত্যাদি শুরু করলো। আমাদের পুরো যদি কিছু প্রোগ্রাম পরিবারই জয়েন করার কথা, আমারও জয়েন করার কথা ছিল ইত্যাদিতে, কিন্তু তারপরে আমি দেশের বাইরে চলে গেলাম, নরওয়ে, তখন আর হলো না। তবে হ্যাঁ, হানিফ সংকেত ভাই যদি কিছু ওই জিনিসটা কিছুটা হলে ধরে রেখেছে, যেটা উনি হানিফ ভাইয়ের কাছ থেকে শিখেছে, উনি সেটাকে সত্যি কাজে লাগিয়ে ওটা এখনো ধরে রেখেছে, এবং ওনার প্রোগ্রামও অনেক জনপ্রিয় ইত্যাদি। আপনি কি ফ্লোরিডায় থাকা অবস্থায় সাংস্কৃতিক অঙ্গনে আপনি কোনো সেই পুরনো অভিজ্ঞতা কাজে লাগাচ্ছেন? না, ঠিক সাংস্কৃতিক অঙ্গনে সরাসরি না জড়িত হলো, ইনডিরেক্টলি আমি জড়িত। আমাদের ফ্লোরিডা যদি বলেন সাংস্কৃতিক সমৃদ্ধ বলতে পারেন, যে এত মানে ভালো ভালো শিল্পী আমাদের এখানে হচ্ছে, এবং ভাইটা আছে আপনার খুব ভালো শিল্পী শোভান, আপনার বোন আছে নাজমুন নাহার ইউনা, এক সময় টেলিভিশনে ঘোষিকা ছিলেন। আপনার ভূমিকা কি ওখানে? আমাদের পরিবারটা একটু সাংস্কৃতিক সাথে জড়িত পরিবারই। তারপরে আমার বোনের হাজবেন্ড শরাফত হোসেন বাবু, সেও সংস্কৃতির সাথে জড়িত। আমি ছিলাম সবাই, কিন্তু যদি বলবো ওইটা তো আমাদের পরিবারের কথা বলেন, কিন্তু পুরো ফ্লোরিডাতে আপনার বোনের হাজবেন্ড বলেন, আপনার বোন সুলতানা আহমেদ কিন্তু আমার বোন, সেই জন্যই বললাম আমাদের বাংলাদেশে কিন্তু অনেকেই কিন্তু সেবা করছে, চাপকল দিচ্ছে, বাচ্চাদেরকে টেক কেয়ার করছে, মাশাআল্লাহ, ওইটা অনেক ভালো সহযোগিতা করছেন। হ্যাঁ, ও একটা একাডেমি করেছে, এতিমখানা করেছে, ফাতেমা একাডেমি, এবং একেবারে কোন রকম ভাবে না জানিয়ে একনিষ্ঠ ভাবে বাংলাদেশকে সাহায্য করে যাচ্ছে। ও বিভিন্ন গ্রামে গ্রামে বাড়ি বানিয়ে দিচ্ছে, পানির ব্যবস্থা করছে, এতিম বাচ্চাদেরকে থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা করেছে। সেই মাদ্রাসাদের জন্য আমরা দোয়া করছি, যারা যেন ভালো করে চালিয়ে যেতে পারে। আপনি এখন আমাদের ফ্লোরিডা থেকে বেরিয়ে আমি আসবো যে আপনার এই আমাদের আলোচনায় যে কথাগুলো আছে যে সাংস্কৃতিক লেভেলে, যে আপনি যে একসময় করেছেন যদি কিছু মনে করেন, এখনো যদি কোনো অফার পান আপনি কোনো টেলিভিশন হোস্টিং করা বা কোনো অনুষ্ঠান করাতে আপনি যাবেন, নাকি আপনি এটা থেকে পিছিয়ে? ওইটা আমার আত্মার সাথে জড়িত, সাংস্কৃতিক হচ্ছে আমার আত্মার সাথে জড়িত। এরকম সুযোগ পেলে অবশ্যই আমি যাব। হ্যাঁ, আমি হয়তো দেশে থাকলে এতদিন হয়তো আবারও ব্যাক করতাম, আবার টিভিতে যেতাম, আবার ওই সাংস্কৃতিক অঙ্গনে জড়িত থাকতাম হয়তো, কিন্তু যেহেতু দেশের বাইরে থাকি এই সুযোগটা হচ্ছে না। তবে আমাদের এখানে বললাম না, আমি সরাসরি না হলে ইনডিরেক্টলি হলে সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত। আমাদের ফ্লোরিডাতে বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম হয়, অনেকগুলি অ্যাসোসিয়েশন আছে যারা অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম ম্যানেজ করে। ফ্লোরিডা বিভিন্ন ভালো শিল্পী আছে। সবচেয়ে বড় ফ্লোরিডা সবচেয়ে ভালো জিনিস কি জানেন? আমরা নতুন প্রজন্মকে ভীষণভাবে উৎসাহিত করছি। এই যে আমাদের বাচ্চারা, তারপরে তাদের বাচ্চারা, ছোট ছোট বাচ্চা, এদেরকে বাংলাদেশি কালচারটা জানানোর সর্বপ্রকার চেষ্টা করা হচ্ছে, এবং বাচ্চারা ভীষণ আনন্দের সাথে সবকিছু সমস্ত প্রোগ্রামে, সেই বাংলা পহেলা বৈশাখ বলেন, বৈশাখী মেলা বলেন, আর উইন্টার ফিস্ট বলেন, আমাদের প্রথম প্রায়োরিটি থাকে বাচ্চাদেরকে পার্টিসিপেট করাতে হবে, বাংলাদেশের কালচারটাকে জানাতে হবে, এবং এখানকার ফ্যামিলি যে প্যারেন্টসরা আছে তারা উৎসাহের সাথে বাচ্চাদেরকে নিয়ে আসে, এবং এই প্রজন্ম যে কি সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কালচারের সাথে, সেটা আমার মনে হয় আমি এত ভালো নিউ ইয়র্কেও দেখিনি যখন আমি ছিলাম। এবং আমাদের বাংলাদেশের ইতিহাস, আমি বিশেষ করে দুঃখের সাথে বলছি, বাংলাদেশের একটা ইউটিউবে দেখেছিলাম আমাদের দেশের ছেলেমেয়েরা বাংলাদেশের ইতিহাস সম্পর্কে অনেকেই অজানা, কিন্তু ওই জিনিসটা আমি আমাদের দেশের এই ফ্লোরিডার বাচ্চাদেরকে জিজ্ঞেস করেছি, ওরা সব জানে। 21শে ফেব্রুয়ারি কি জানে, স্বাধীনতা দিবস কি কি হয়েছিল। সো এইটাকে আমি প্রাউড ফিল করি
আমাদের নতুন প্রজন্ম যারা আমেরিকাতে বড় হচ্ছে। আপনি কি জানেন যে শাইখ সিরাজ চ্যানেল আই এর যে আপনার এই সবজি বা মানুষের ছাদের উপরে কাজ, কৃষি নিয়ে কাজ করে, ওনার আপন বোনের টিভি চ্যানেল এই মিলিয়া, এটা আপনি জানেন না? ওনার বোন চ্যানেল আই এর ডাইরেক্টর, ওনার হাজবেন্ড সিইও আমাদের নূর মোহাম্মদ তবক্কা, তিনি আমাকে অনুষ্ঠানটি অনেক আগে দেয়। তো আমি প্রথমে কালকে করছি, আমি একটা নিউজ পেপার আগে পর্যালোচনা করতাম, পরে উনি দেখলেন যে আমার প্রেজেন্টার হিসেবে উনি আমাকে বললেন যে আপনি একটা অনুষ্ঠান চালাবেন কিনা, যেদিকে ওয়াই না, আমি বেশ কষ্ট করে চালাচ্ছি এটা। আপনার ওনার টেলিভিশনের মাধ্যমে আর কি বলছি যে আপনি যদি বলতে চান যে বাংলাদেশের সরকারকে কোনো মেসেজ দিবেন, আমরা একটা বিরুদ্ধে যাবো, তবে সেগুলো নিয়ে কথা বলবো যে আপনি যদি সরকারকে কোনো মেসেজ দিতে যান, যে সরকারে থাকুক, যখন যে থাকুক, মেসেজটা যেন তারা কাজে লাগায়, যে অটিস্টিক বা এই স্পেশাল নিড বাচ্চাদের জন্য আপনার কোনো মেসেজ সরকার বা বিরোধী দল বা যারা দেশ চালায় তাদের উপর আছে কিনা, সেটা নিয়ে যদি আপনি কিছু বলেন। আমি সবসময় বলবো বাংলাদেশের যারা আছে, সেটা সরকার হোক বিরোধী হোক, আপনারা এডুকেশন সিস্টেমটাকে একটু চেঞ্জ করতে হবে। আমাদের এডুকেশন সিস্টেম এখনো অনেক পিছিয়ে আছে, বিশেষ করে স্পেশাল নিড বাচ্চাদের ক্ষেত্রে ভীষণভাবে অবহেলিত। আমার খুব ইচ্ছা এই দেশের মতো রেগুলার স্কুলগুলিতেও আমাদের স্পেশাল বাচ্চাদেরকে আমন্ত্রণ জানিয়ে ওদেরকে অ্যাকসেপ্ট করা, এবং এই অ্যাকসেপ্টেন্স যখন আসবে সরকার তরফ থেকে বলেন, প্রাইভেট ইনস্টিটিউশন থেকে বলেন, তখন এই জিনিসটা এত সহজ হয়ে যাবে, বাবা মার কাছে এই স্পেশাল নিড বাচ্চাটা কঠিন হবে না। আমাদের দেশে এখনো একটা বাচ্চা, যেই পরিবারে স্পেশাল নিড বাচ্চার জন্ম হয়, এখনো আমাদের মধ্যে ওইটা আছে যে এটা কঠিন বিপদের মধ্যে পড়লো, হয় কোনো অভিশাপ, নাহলে কোনো ক্ষতি, কোনো কারণ। এগুলো আসলে কিছু না, বিভিন্ন কারণে বিভিন্ন বাচ্চারা এক একটা সমস্যা নিয়ে জন্ম করা হয়। কিন্তু আমার একটাই অনুরোধ, সরকারকে বলবো, প্লিজ এই স্পেশাল নিড, স্পেশাল এডুকেশনটাকে আপনারা রেগুলার এডুকেশনের মধ্যে একসাথে করে দিন, সেগ্রিগেশন করেন না, ইনক্লুশন প্রোগ্রাম আনুন। তাহলে হবে কি, অনেক সহজ হবে এই বাচ্চাদের জন্য, প্যারেন্টসদের জন্য, এডুকেশন সিস্টেম চেঞ্জ হবে। আর আমাদের এডুকেশন সিস্টেমটা এখনো অনেক পিছিয়ে আছে। আপনি বারবার সেগ্রিগেশন কথাটা ইউজ করছেন, অনেকে বোঝে না, বাট সেগ্রিগেশন মিন্স হচ্ছে যেটাকে আমরা এদেরকে, এই যে গ্রুপ অফ পিপল, এই স্পেশাল নিড চিলড্রেন, এদেরকে আমরা কখনো রেগুলার সিচুয়েশনের মধ্যে আমন্ত্রণ জানাই না। আমরা মনে করি যে এরা এদেরকে আলাদা করে রাখা হবে, এরা আসলে সমাজের জন্য এরা আমেরিকাতে এই ব্যাপারটা সাংঘাতিক, যেগুলো করে অনেক অপমান, ভেরি ইম্পর্টেন্ট। এটাকে এত ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে যে এখন আমরা বাচ্চাদেরকে, ইভেন আগে যেমন আমাদের টিচাররা, স্পেশাল টিচাররা গিয়ে বাচ্চাদেরকে পুল আউট করে ক্লাস থেকে বার করে তাদেরকে থেরাপি দিত, এখন না, এখন বলা হচ্ছে রেগুলার ক্লাসের মধ্যে সবাই দেখুক ওরা যেমন আমরা তেমন একই, উই অল হিউম্যান বিং। ওদের একটা সমস্যা, মানুষ তো সমস্যা নিয়ে জন্ম। আপনার ভিতরে এটা কিভাবে আসলো? আপনার বাবা মা বা আপনার তো আপনার কত বোন, অনেকগুলো বোন, আপনার কি ফ্যামিলি থেকে কেউ এরা আসছে কিনা? যেরকম আমরা মিউজিক করি, আমি গিটারিস্ট, আমি জানতে ইচ্ছে করেছিল যে কিভাবে আমরা এই কালচারে ঢুকলাম। তো আমার কারোর কাছে উত্তর পাচ্ছিল না, পরে আমার ফুফাতো বোন আমার বললো, এই তোর নানারই তো সিনেমা হল ছিল ক্যালকাটায়, তাই দেখেন আমার নানার সিনেমা হল আমারই মনে নেই। সে একটা না একটা কানেকশন থাকে। তো আপনাদের এই সংস্কৃতি তো আছে, নিশ্চয়ই ছিলেন আপনার আব্বা আম্মারা, আপনার আব্বা তো নাটক করতেন, আমি নিজেই ওনার অনেক রিহার্সাল টাউন হলে বসে দেখেছি। ওনার সাথে আমার বাবার একটা মিল ছিল যে বড় বড় চশমা যেটা। আপনি যদি বলেন যে আপনার অনুপ্রেরণা কোথায় থেকে, যে অটিস্টিক বাচ্চাদের জন্য? আমি আপনাকে প্রথমে বলেছিলাম যে আমি যখন ঢাকা ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ারে পড়ি, তখন আমাদের একটা স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামে আমি কানাডা গিয়েছিলাম, এবং কানাডাতে আমাদের প্রোগ্রাম ভাগ করা ছিল, 3 মাস ছিলাম। ওই 3 মাসের মধ্যে আমি একটা চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারে কাজ করেছি টিচার অ্যাসিস্ট্যান্ট হিসাবে। সেটা ছিলই হচ্ছে স্পেশাল বাচ্চাদের নিয়ে ইনস্টিটিউশনটা। তখন আমার অন্যরকম লাগলো, আমি জীবনে দেখিনি, আমাদের পরিবারে কেউ নাই, আমাদের পরিবারের থেকে আত্মীয় কোনো জেনারেশনের মধ্যে কোনো স্পেশাল নিড বাচ্চা কিংবা কারো কোনো খবরই কোনোদিন শুনিও নি। তো ওইখানে গিয়ে আমার কাছে আশ্চর্য লাগলো যে এরকম একটা গ্রুপ আছে, এবং ওদের দেখলাম যে এত মায়া লাগলো। ওখানে একটা বাচ্চা ছিল ডাউন সিনড্রোম বাচ্চা, যেটা ও আমাকে এত অ্যাটাচড হয়ে গেলাম আমি ওর সাথে।
আমি যখন চলে আসি, ও বাচ্চাটাও কাঁদছে, আমিও কাঁদছি। তখন আমি ওকে কি করলাম, আমার একটা ছবি ওকে দিলাম। ওই ছবিটা সবসময় এরকম ধরে রাখতাম। কানাডাতে? কানাডাতে। সেটা অনেক আগে। এবং ওখানকার টিচার তখন আমাকে মাঝে, মাঝে জানাতো। তখন তো ইমেইল ছিল না, ফোনেও হতো যে তোমার ছবিটা ও কখনো ছাড়ে না। ওটা যদি তোমার হাত থেকে ছবিটা নিয়ে নিই, ও চিৎকার করে গড়াগড়ি করে, ও অনেক চিৎকার করে, অনেক তখন প্রবলেম হয়ে যায় ওকে কন্ট্রোল করা। ওই যে একটা অ্যাটাচমেন্ট, ওই যে আমার এত ভালো লাগলো, আর আমার এত মায়া যে এরকম তো আমাদের দেশেও আছে বাচ্চা, কেন আমি এই ফিল্ডে যাই না? ওইটা হচ্ছে আমার প্রথম ইন্টারেস্ট। এবং বিশ্বাস করুন, ওইটাকে আমি বুঝাতে পারবো না। ওই বয়সে আমি এরকম একটা বাচ্চার, ডাউন সিনড্রোম একটা বাচ্চা যে কথা বলতে পারে না, কিন্তু এত অ্যাটাচড হয়ে গেলাম, তখন থেকে আমার মনে হলো এরা ডিফারেন্ট, এই ফিল্ডে কেউ যায় না। আমার আমার অন্য একরকম একটা আত্মার টান মনে হলো। আমি বলেছি না, যখন আমি এই ফিল্ডে যাচ্ছি নরওয়েতে পড়তে, আমাকে সবাই বলেছে কোন ফিল্ডে তুমি পড়তে যাচ্ছ, তুমি অন্য ফিল্ডে আপনি যাও। যে কানাডায় গিয়ে যে আপনি এটার প্রতি আসক্ত হলেন এবং এটা প্র্যাকটিস শুরু করলেন, আপনার তার কাছে আবারও যাবো আপনার কাছে বিশাল আলোচনায়। দর্শক, আমরা একটু বিজ্ঞাপন বিরতি যেয়ে নিই। আমরা বিজ্ঞাপন বিরতির থেকে এসে আমরা আবার ফেরদৌসী নাহার মন্দির সেই কানাডা থেকে কিভাবে অনুপ্রেরণা পেলেন সেই জায়গায় ফিরে যাব। আমাদের সাথে থাকুন। মা, আমি ড্রাইভে আছি, পরে কল করছি। ব্যস্ততা, একাকিত্ব। মা, কেমন আছো মা? ভালো। ওষুধ খেয়েছো? খেয়েছি, দুপুরে ওইটা আর রাতে ওই দুটো। মা কি ভুলভাবে ওষুধ খাচ্ছে? কর্তব্য, গোল্ডেন এজ হোম কেয়ার। দায়িত্ব, আপনার প্রিয়জনকে ভালো রাখা আমাদের দায়িত্ব। গোল্ডেন এজ হোম কেয়ার, আপনার সাথে প্রিয়জনের পাশে। দর্শক, আমরা আবার ফিরে আসলাম। চমৎকার আলোচনা, একটা অদ্ভুত ডিফারেন্ট আলোচনা করছি আজকে আমি বহুদিন পর। যে সব আছে ডেফিনেটলি, কেয়ার আফটার। আপনার নাম তো ফেরদৌসী, আপনি তো জান্নাতুল ফেরদৌস চলে যাবেন ইনশাআল্লাহ। এখন আমি ফিরে আসছি। আপনি যে বললেন যে কানাডা থেকে এসে আপনি যখন চিন্তা করলেন, এটা কোন সাল ছিল? এটা ছিল 85। 80s হলে আপনি তখন তো বাংলাদেশে, রাইট? জি। তখন নরওয়ে ঘুরে এসে, ও মাই গড, আপনি আমেরিকা এসে সেটাতে ইনভলভ হলেন। এটা যদি একটা ব্যাখ্যা দেন, অনুপ্রেরণা পাওয়ার কি করলেন প্রথম? আমি অনুপ্রেরণা পাওয়ার পর থেকে বাচ্চারা আপনার ছবি ধরে রাখছে, তারপর থেকে আমার মনে হতো যে আমি এটাই আমার ফিল্ড। আমার তখন আর অন্য কোনো, কিন্তু আমি যেহেতু সোশিওলজি ডিপার্টমেন্টে পড়তাম, সোশিওলজির সাথে একটু কমপ্লিটলি ডিফারেন্ট। টোটালি এই ফিল্ড আর ডিফারেন্ট, এডুকেশন ফিল্ড, বাচ্চাদের সোশিওলজি টোটালি ডিফারেন্ট। কিন্তু আমার মাথায় ছিল যে আমার এই ফিল্ডে কাজ করতে হবে, এই ফিল্ডের উপর জানতে হবে, পড়তে হবে। আমি মাস্টার্স করার পরেই যেহেতু সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রিতে জয়েন করলাম, কিন্তু তখনই এই সুযোগটা পেয়ে গেলাম যে স্পেশাল ইনস্টিটিউশন, এবং তখনই আমি ওই সুযোগটা সাথে সাথে কাজে লাগালাম। আমি অ্যাপ্লাই করলাম, আমার জবটা পেয়েও গেলাম ওখানে। এবং আল্লাহ থেকেই সহজভাবে, আমার স্ট্রাগল করতে হয়নি এই ফিল্ডে ঢোকার জন্য। কারণ আমি মনে করি আপনার কানাডাতে একটা বোন আছে, সেও তো এই সব কাজই করে, সোশ্যাল ওয়ার্ক, সবাই তো এটাতে ইনডাইরেক্টলি ইনভলভ হয়ে গেছেন আপনারা। ওকে কিছু বলবেন? ফ্যামিলি থেকে আমরা দেখে এসেছি, আমার মা সবসময় এটা ব্যাপারে উৎসাহ দিত। আমি দেখেছি আমার মা সব যেটুকু যা ছিল তার মধ্যে 1/3 সে গরিবদের মধ্যে বিলিয়ে দিত। আমাদের যত গরিব আত্মীয়রা ছিল, তারা মা তাদেরকে টাকা ভিতর থেকে অনেক সময় আমাদেরকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে টাকা দিত। তার ম্যাক্সিমাম শাড়িগুলি দেখা যেত গরিব আত্মীয়দের দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো এই যে একটা মার কাছ থেকে আমরা শিখেছি। আমার বাবাও এরকম ছিল, খুবই সোজা সরল মানুষ, আপনি চিনেন তাকে। এবং তারও পকেটে একটা টাকা থাকলেও সে সাথে সাথে মানুষকে দিয়ে দিত। কারো দরকারে আমার আব্বাকে কিংবা আমার মাকে কখনো দেখিনি যে তারা কেয়ার করছে না, তা না। তারা দুজন মিলে চিন্তা করতো কিভাবে সলভ করা যায়, কি করা যায়। এই জিনিসটা কিন্তু আমরা ফ্যামিলি থেকে দেখে এসেছি। তারপরে আমি দেখেছি আমার বড় ভাই যিনি ছিলেন, খালি মানুষের কার দরকার, কার সালিসি লাগবে, কার হেল্প লাগবে, কার কি ডাক্তার লাগবে, সেগুলো করতো। তো এই হয় কি, ছোট কাল থেকে আমরা দেখে এসে এই জিনিসটা কেমন যেন ভিতরে ঢুকে গেছে। এই জন্য আপনি যদি বলেন, আমরা অলমোস্ট সবগুলি ভাই বোনই এই সোশ্যাল কাজের সাথে জড়িত। আমার বাবা টেনিসে নাম্বার 1 ছিলেন একসময়, তখন টেনিস প্লেয়ার ছিলেন, কুমিল্লা ক্লাবের টেনিসের একসময় উনি আম্পায়ারও ছিলেন। উনি শিখাতেন, কিন্তু ওই টেনিস যখন খেলতেন, আমার বাবার অনেকগুলো ব্যাপার আমি জড়িত ছিলাম। ওই টেনিস কুমিল্লা ক্লাবের পাশেই ছিল
টাউন হল, একসাথে লাগানো। আমি যখন টেনিস খেলা দেখতে মাঝে মাঝে বিরক্ত হইতাম, আর কি ওই ছোট বয়সে টেনিস খেলা দেখছি, দু একটা বল টল নিয়ে আবার চলে আসতাম ওই টাউন হলে বসে আপনার আমাদের ওই রিহার্সেল গুলো দেখা হতো। তখন তো কোনো দর্শক নাই, আর আমি সন্ধ্যাবেলা যেহেতু আমি ওই সময় পড়াশোনার জন্য বাইরে বেরিয়ে দিত না, রিহার্সেল গুলো দেখা হতো ওনাদের অনেক। আই স হিম মেনি টাইম যে রিহার্সেল কি অদ্ভুত নাটক করছে। ওই নাটকটা দেখা হয় না, কিন্তু রিহার্সেল দেখা হয়েছে আমার। আমার বাবা একজন অসাধারণ অভিনেতা ছিলেন আমি বলবো। আর যেহেতু সে সরকারি চাকরি করতেন দেখে সে ওই অভিনয় লাইনটাকে ঠিক মতো মানে ঠিক মতো সুযোগ পেলেও সেটা ব্যবহার করতে পারেনি, কিন্তু তার আত্মার সাথে অভিনয় ছিল, জন্য যখন যেখানে যেত গ্রুপ তৈরি করে ফেলতেন, নাটক মঞ্চায়ন করতো। সে আমাদেরও আপনার স্মৃতির কথা আপনি যখন বলছিলেন, আমার নিজের স্মৃতিতে চলে গেলাম যে আব্বা রিহার্সাল দিত, আমাদেরকে নিয়ে চলে যেত টাউন হলে, আমরা বসে থাকতাম, আব্বা রিহার্সাল দিচ্ছে, চা খাচ্ছি, সিঙ্গারা। হ্যাঁ, লাগানো কিন্তু কুমিল্লা ক্লাব। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ক্লাব থেকে আবার চা আসতো, সিঙ্গারা আসতো, আমরা খেতাম, আব্বা বিকালে আমাদেরকে নিয়ে যেত, সে রিহার্সাল করতো, আমরা দেখতাম। শুনে ওই সে পুরনো স্মৃতিতে চলে গেল। শহরের কোন স্মৃতি আপনি কি বলবেন? আজকে অনুষ্ঠানের প্রায় শেষের দিকে, প্রায় 10। হ্যাঁ, আমরা কুমিল্লা ছিলাম। আমার বাবা ওইখানে ফিশারিজ ডিস্ট্রিক্ট অফিসার ছিলেন, ডিরেক্টর ছিলেন, ফিশারিজ ডিরেক্টর, ওখানে তার পোস্টিং ছিল। তা আমরা অনেক দিন কুমিল্লায় ছিলাম। আমার বোন, আমরা অনেকগুলি ভাই বোন, তা আমার বোনরা ওখানে পড়াশোনা করেছে। আমি আনফরচুনেটলি কুমিল্লায় পড়তে পারিনি, আমি ঢাকাতেই পড়াশোনা করেছি, কিন্তু ছুটি হলেই আমি কুমিল্লা চলে যেতাম। সে কুমিল্লার স্মৃতি অসম্ভব সুন্দর স্মৃতি। ওই যে বললাম না, কুমিল্লা শহরটা একটা সুন্দর ছিমছাম শহর ছিল, তখন এত ভিড় ছিল না, আমাদের বন্ধু বান্ধব ছিল আশেপাশে। আপনার মায়ের একটা স্মৃতি আমার মনে আছে, নজরুল পরিষদ একাডেমিতে আমাদের এক দশকের বাংলাদেশ ছিল একটা অনুষ্ঠান, ইউনা এবং সুলতানা বাবলি দুজনেই ছিলেন। আমরা 61 জন একটা টিম ছিল, আমরা 3 ভাই ছিলাম আর ওরা 2 বোন ছিল। সারা বাংলাদেশ ঘুরেছে বিভিন্ন ক্যান্টনমেন্টে। আমি আবার মেট্রিক পরীক্ষা দেওয়ার জন্য আমাকে ধরে এটা থেকে বের করে নিয়ে আবার বন্দি করে রাখেন। আমি অনেকগুলো যেতে পারিনি পরে। সেই সময় নজরুল পরিষদে আমরা খুব রিহার্সেল করছি, আমরা সব মিউজিশিয়ান আর ওরা পারফর্মার ছিল, ইউনা ছিল এবং বাবলি ছিল, তারা মোক্ষম জায়গায় তারা নাচের ছিল। তো ওখানে আপনার মা দেখতাম, ওরে বাবা, শক্তভাবে দুজন মেয়েকে নিয়ে আসতেন, এরকম গার্ড দেওয়া ওই সময় ভয়ের চোটে কাছে যেত না কেউ মেয়েদের, যে ওরকম শক্ত ছিলেন। আপনি ওনাকে নিয়েও একটা স্মৃতি করেন, উনি কি কোনো সংস্কৃতিতে ইনভলভ ছিলেন? আমার মা সংস্কৃতির সাথে জড়িত ছিল, আমার বাবার সাথে সাথেই। আমার আব্বা মাকে নিয়ে যেতেন, এবং অনেক সময় দেখা গেছে আব্বা মাকে দিয়ে নাটকও করিয়েছেন, কিন্তু ওটা থেকে হ্যাঁ, কিন্তু মেইনলি হচ্ছে আমার মা বাবাকে অনেক উৎসাহ দিতেন। আমার আব্বা নাটক লিখতেন, লিখে প্রথম আমার মাকে পড়ে শোনাতেন। তা আমার মাকে আমি দেখেছি অনেক জায়গায় বাবাকে কারেকশনও করাচ্ছে, যে না এই ডায়লগটা ঠিক না, কিংবা এই সিনটা ঠিক হয় নাই। এবং রিহার্সালে আমার মা বসে আমার বাবাকে অনেক সময় বলতে এটা ঠিক, আমার বাবা আমার আম্মার ওপিনিয়ন নিয়ে বলতে কি এটা ঠিক হচ্ছে কিনা। সো আমার মা ইনডিরেক্টলি সাংস্কৃতিক সাথে জড়িত ছিল এবং আমাদেরকে ভীষণভাবে উৎসাহ দিয়েছে। আমার বাবা মা দুজনেই এই সাংস্কৃতিক লাইনের ব্যাপারে অনেক উৎসাহ দিয়েছে। তারা পড়াশোনার সাথে সাথে বলেছে মানুষের আরেকটা কোয়ালিটি থাকা উচিত, হ্যাঁ, এবং এইটা একটা ইনার কোয়ালিটি, তুমি আছে, তুমি কেন ইউজ করবা না। সো আমাদের টিভিতে নিয়ে যাওয়া, আমার মা গিয়ে বসে থাকতেন। আর এই যে এক দশকের বাংলাদেশের কথা বললেন, বাবলি আবার ইউনা, ওরা তখন অনেক ছোট ছিল, মা নিয়ে যেত। ওই সময় সংসারে এত চাপের মধ্যেও মা ওই মেয়ে দুটাকে নিয়ে, তো ওই বাবা মা ছাড়া আমরা কিছুই করতে পারতাম না। ইভেন এই যে আমার মা, আমার ভাগনা যার কথা বলেছেন শোভন, ওকে ছোটকাল থেকে উৎসাহ দিয়ে আসছে আমার মা। হ্যাঁ, একটা জায়গা যদি শোভনের মা, আপনার বোন, উনি বাংলাদেশের চলচ্চিত্রের নায়িকা ছিলেন, এবং নায়িকা, প্রডিউসার এবং ডিরেক্টরকে এবং নায়ক হয়ে গেলেন, ওনাকে বিয়ে করে ফেলেন। ওনার সম্বন্ধে কিছু বলবেন? আচ্ছা, উনি এখন এখানে থাকে, ফ্লোরিডা থাকে। ওটাও ওই যে সাংস্কৃতিকের সাথে জড়িত থাকার জন্য ইন্টারেস্ট ছিল, সবসময় ছবিতে করা, কিছু করার। তখনই ছবিতে কে ইনভলভ করলেন? ফ্যামিলি থেকে না? ওই সময় আপনি অনেক ছোট ছিলেন, কারণ ওই সময় পেপারে ও কবির আনওয়ার উনি দিলেন যে উনি সবসময় নতুন, উনার ডিরেকশন ছবি ইনোভেশন ডিফারেন্ট ছিল, তথাকথিত চলচ্চিত্রের সাথে কোনো মিল ছিল না। তো উনি তখন দিয়েছিল যে একটি নতুন মুখের খোঁজে, এবং যার সে যে ডেসক্রিপশন যেটা দিয়েছিল সেটার সাথে আমার বোনের সাথে ম্যাচ করে। ও দেখেই খুব পছন্দ করলো যে আমি যাব।
তখন আমার বাবা মার কাছ থেকে পারমিশন নিয়ে ও ওনার ওখানে অ্যাপ্লাই করলেন এবং উনি দেখেই সিলেক্ট করে ফেললো। তারপরে সিলেক্ট থেকে তো ওর সাথে ওর জীবন সঙ্গিনী করে নিল এবং উনি সেই নিজে ছবিটা কি পারিবারিকভাবে আপনারা দেখেছিলেন, তোলপাড় ছবিটা? হ্যাঁ 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 পারিবারিকভাবে দেখেছি। যখন ওই তোলপাড়টা সরকারি অনুদানের ছবি ছিল এবং ওটাই আমার বোনের প্রথম এবং শেষ ছবি, বিকজ এটা জাস্ট ছবি চলচ্চিত্রের কমার্শিয়াল নায়িকা হওয়ার জন্য যায়নি, জাস্ট একটা শখের জন্য একটা ভালো ছবিতে করার জন্য। এবং তোলপাড় তখন একটা আলোড়ন তুলে দিয়েছিল, স্পেশালি আপনার আরো দুটা বোন আছে, একজন কানাডায় থাকেন আপনার বড় আপা এবং আরেকজন আছে চায়না আপা, আপনার তাদেরও মিস করা যাবে না, কিছু যদি বলেন তাদের। তারা আছে আলহামদুলিল্লাহ, তারা সবাইকে তারাও জড়িত, তাদেরও উৎসাহ আছে সাংস্কৃতিক লাইনে। চায়না যে আছে উনি ওনার স্পেশাল একটা বুটিক আছে এখানে, যেটা প্রথম মহিলা বলতে পারেন অলমোস্ট প্রথম ফ্লরিডাতে উনি শুরু করেছিলেন, এটা ইন্ডিয়ান বুটিক এবং এটা খুবই জনপ্রিয় স্পেশাল বুটিক, আর সেটা উনি নিজে করছেন। ব্যবসায়ী মহিলা হিসেবে মোটামুটি পরিচিত ফ্লরিডাতে। আমার বড় বোন আছে, সে ফুলি হাউসওয়াইফ এবং আমাদের সবকিছুতে সে উৎসাহ দিয়ে থাকে। সে চিটাগাংয়ের একটা ব্যাপার আপনাদের ফ্লোরিডার ফ্যামিলিতে আমি দেখে আসছি এবার, এবং বেশ কিছু বাচ্চা কাচ্চারা ফ্যামিলি ওরিয়েন্টেড, আপনাদের কথা শুনে একসাথে থাকে, এটা চিটাগাংয়ের ফ্যামিলিতে খুব বেশি হয়। হাউ ইউ গাইজ ডুইং দিস? আমি ফ্লোরিডা বলবো, আপনাদের বাইরে আবার অন্য জায়গায়, হ্যাঁ কানাডায় গিয়ে দেখেছি যে আপনারা খুব ফ্যামিলি। আলহামদুলিল্লাহ আমরা খুবই ফ্যামিলি ওরিয়েন্টেড এখানে। আমরা ভাই বোন এতগুলি, ভাই বোনের সাথে সবসময় কানেকশনই থাকে। আমার মা আমাদেরকে সবসময় একসাথে করে রেখেছে। মা যেখানে আমরা সেখানেই চলে গেছি। আমার আমেরিকা আসারও একটা উদ্দেশ্য, আমার মা এখানে ছিল। তো ওই মাই সবাইকে বলা যায় না যে এক সুতায় বেঁধে রাখা, ওটাই আমার মা রাখতেন। আমরা যখন একসাথে হতাম আমার মা বলতেন কি জানেন, আমার চাঁদের হাট একসাথে এসেছে, আমার চাঁদের হাট বসেছে। এই কারণে বলতে পারেন, মায়ের কারণে আমরা একসাথে। তারপরে আপনি যে বললেন যে শুধু চিটাগাং না, এই ফ্লরিডাতে আমাদের অনেক ফ্যামিলি আছে যে হোল ফ্যামিলি একসাথে। বেশ সিলেটি বলেন, চিটাগাং বলেন, অন্য দেশীয় দেখেছি যে ভাই বোন সব একসাথে এখানে। কারণ ফ্লরিডা না খুব সুন্দর একটা স্টেট, ঠান্ডা নাই, গরম আছে, কিন্তু ওটা সয়ে যায়, কারণ আমরা তো গরম থেকেই বড় হয়ে আসছি না, সো এটা অত খারাপ লাগে না। আম জাম লিচু কাঁঠাল যা খেতে চান সময় মতো খাওয়া যাচ্ছে, গাছ থেকে পেরে খাচ্ছি। এটা সবাই কখন, জুলাই না জুন? এই শুরু হয় মনে কর মে, জুন, জুলাই, হ্যাঁ এখান থেকে শুরু হয়ে যায়। হ্যাঁ এই আম জাম এখন থেকে গাছে মুকুল ধরে গেছে, আম জাম লিচু কাঁঠাল কোনটা বলেন। আমরা এতদিন ভাবতাম যে বেল গাছ বোধহয় নাই, হ্যাঁ বেল গাছও আছে, কদবেল আছে, আমার নিজেরই মনে গিয়ে আছে, আর নারকেল গাছ আছে 7টা 8টা, আম গাছ, কাঁঠাল সবার বাসা বাসায়। সে এই যে একটা সুন্দর দেশীয় ভাব যেটা ফ্লরিডাতে আছে, ওটা আমি অন্য কোনো স্টেটে পাইনি, যেটা অসমতা। এই জন্য ফ্লরিডাই বোধহয় একটা এনভায়রনমেন্ট যেটা মানুষকে একসাথে করে রাখে। আমার পছন্দ পারিবারিক প্রেসারে নাই, এনভায়রনমেন্টের জন্য ওরা একসাথে। হ্যাঁ হ্যাঁ ওই যে আপনি মনে করেন শীত, প্রচন্ড শীতে মানুষ ঘরের মধ্যে বন্দী হয়ে আছে, লেয়ার অফ ক্লোদিং যেটা আমাদের অভিজ্ঞতা নেই বাংলাদেশে, এগুলি নাই। আপনি যখন তখন গরম আছে সয়ে যায়। আমরা অনুষ্ঠানে একেবারে শেষের দিকে প্রায় 2 মিনিট আছে, আপনি যদি অনুষ্ঠানের পক্ষ থেকে আপনি কিছু নিজে থেকে বলতে চান কনক্লুশনে, প্রায় 2 মিনিটের মতো আপনাদের সময় আছে, আপনি যদি খোলামেলা বলতে চান কেমন লাগলো আমাদের অনুষ্ঠান, আপনি কথাগুলো বলতে পারলেন। আপনার 2টা ভাই আছে, একজন মারা গেছে, ওনার জন্য দোয়া করছি। আজকে আমার মায়ের মৃত্যুবার্ষিকী, আমার মার জন্য আপনারা সবাই দোয়া করুন। এই জন্য আজকে খুব কনফিউশন ছিলাম। আমার মাকে আমি অসম্ভব ভালোবাসি, সুনি দুনিয়া থেকে। তো ওনারা আজকে মৃত্যুবার্ষিকী, আর আপনার একটা ভাই মারা গেছেন, আর একটা ভাই আছেন চলে আসবেন, ওনাদের জন্য দোয়া করি। আপনি যদি একটু বলেন লাস্ট few words from your own। আমি সবচেয়ে আগেই বলবো যে আমি আপনার মার জন্য দোয়া করছি, আল্লাহ পাক খালামাকে জান্নাতবাসী করেন পৃথিবী। আমি একটু বন্ধ করি, আজান পড়ে গেছে। আমি দেখেন একদম ভালো সময় ওনার জন্য দোয়া করছি, আল্লাহ পাক সেই সময় আজানটা দিলেন, অসম্ভব সুন্দর সময় একটা। আল্লাহ পাক ওনাকে বেহেশতের সর্বোচ্চ স্থানে আসন দান করুক, আমিন। এবং উনিও খুব ভালো মানুষ ছিলেন, ওনার গল্প শুনেছি। আর সাথে বলবো যে আপনার এই অনুষ্ঠানটা আমি দেখি, আমি প্রচন্ড পছন্দ করি। সবচেয়ে ভালো যেটা লাগলো, মন খুলে কথা বলা যায়। আপনি যে অনুষ্ঠানের নাম দিয়েছেন আলাপন, এটা অ্যাপ্রোপ্রিয়েট, সত্যি আলাপ। আমার মনে হয়নি যে আমি কোনো
ফর্মাল কোনো টিভিতে প্রোগ্রামে বসেছি, এখানে কাট হচ্ছে, স্টার্ট হচ্ছে, এগুলো কিছু নাই। সুন্দর মনে হচ্ছে ঘরোয়া ভাবে বসে আলাপ করছি, এবং অনেক সুযোগ দিয়েছেন আমার কথা বলার। কথা বলতে থাকলে তো বলতেই থাকা যায়, অনেক কথা অনেক আমাদের বলা যায়। অনুষ্ঠানে 3 জন 4 জন 5 জনও আসে, বাট আমি হঠাৎ করে আজ থেকে প্রায় কয়েক মাস আগে চিন্তা করলাম বাংলাদেশের তৃতীয় মাত্রা যখন একজনকে নিয়ে বসে আড্ডা মারে, ওয়াই নট উই ডু দিস। আপনি যদি খোলামেলা কথা বললে অনেক কথা বলা যায়, অনেক তথ্য, মানুষ খুব পছন্দ করে এগুলা, মানুষ লাইক করে এইসব পার্সোনাল থিংস, কিভাবে গেল তার জীবন। আমি শুধু দর্শকদের একটা কথা বলতে চাই, যে বিশ্বাস করেন, বা আমাদের এখানকার আমেরিকার প্যারেন্টসদেরকে বলবো, আপনারা আপনাদের বাচ্চাদের যদি কোনো ছোট্ট একটা সমস্যা মনে হয় যে এটা আর রেগুলার বাচ্চাদের থেকে ডিফারেন্ট, আপনারা এটা হাইড করবেন না। আমেরিকাতে বিভিন্ন সুযোগ আছে, স্কুলে যোগাযোগ করবেন, স্কুলে কাউন্সিলরের সাথে কথা বলবেন, স্কুলে প্রিন্সিপালের সাথে কথা বলবেন, টিচারের সাথে কথা বলবেন, দেখবেন আপনার বাচ্চাটার প্রথম অবস্থাতেই এই সমস্যার সমাধান হয়ে যায়। অনেকেই আছে, আমার নিজের অভিজ্ঞতা আছে, আমি দেখেছি প্যারেন্টসদেরকে যখন বলি আপনার বাচ্চা মানে এটা প্রয়োজনের থেকে অতিরিক্ত দুষ্টু, কিংবা ফোকাস করতে পারছে না, ও স্পেস আউট হয়ে যাচ্ছে, তখন ও প্যারেন্টসরা বলে যে আমিও এরকম ছিলাম। এইটা বলে আপনারা প্লিজ আপনার বাচ্চাদের ইগনোর করেন না। বাচ্চারা আমাদের ভবিষ্যৎ, শিশুরা আমাদের ভবিষ্যৎ, এবং এই ভবিষ্যৎ, এবং এরা যাতে ভবিষ্যৎ উজ্জ্বল হয়, ওদের সুযোগ আছে, এই সুযোগটা কোনোভাবে অবহেলা করবেন না। এবং তার সাথে এটাও বলছি, আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান, আপনি সহজেই শরাফত হোসেন বাবুর সাথে যোগাযোগ করলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমার যতটুকু সাধ্য আমি সাহায্য করব। ইভেন আমি বাংলাদেশের অভিভাবকদেরও বলছি, আপনাদের যে কোনো সমস্যা, আপনারা যেমন আমার অনেক প্যারেন্টসরা আমাকে ফোন করে বলে আমার বাচ্চা এরকম করছে, আমি কি করব। আমি একজন মেন্টাল হেলথ স্পেশালিস্ট, তো যে কোনো সমস্যা প্লিজ আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। এবং আমাকে যোগাযোগ করার সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে শরাফত হোসেন বাবু, ওনার সাথে যোগাযোগ করলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর তারপরে বাবু ভাই, শরাফত ভাই, আপনাকে অনেক 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 ধন্যবাদ আমাকে আপনার মত এত সুন্দর একটা প্রোগ্রামের সুযোগ দেওয়ার জন্য। এবং এটা সত্যি আমার সুন্দর বলেছেন। 1 ঘন্টায় সারা বিশ্ব থেকে বহু লোক আপনাকে দেখেছে এবং কমেন্ট করছে। আপনাকে আজকের অনুষ্ঠানে আমাদেরকে সময় দেওয়ার জন্য রিয়েলি রিয়েলি থ্যাংক ইউ সো মাচ ফ্রম বটম অফ আওয়ার হার্ট। আমাদের আলাপ অনুষ্ঠানে আবার একদিন আপনাকে নিয়ে আসবো, আপনার ভাগ্যকে সহ, আপনার আত্মীয় স্বজন সহ অনেক কাহিনী এই স্পেশাল মিডিয়া আমরা কথা বলবো। দর্শক, আমরা আজকের মতো এখানে আমাদের অনুষ্ঠান শেষ করছি। আবারও ফেরদৌস নাহার, মন্দিরকে অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ইউ স্পোক ভেরি ওয়েল। আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।